এখন ঠিক আছো? হঠাৎ এমন হলো কেন? মোম ক্লান্ত মুখে উত্তর দিল। জি ঠিক আছি। আমিও বুঝতে পারছি না কেন এমন হলো। হয়তো গরমের জন্য, তাছাড়া তৈলাক্ত খাবার খাওয়ায় এমনটা হতে পারে। কারণ আমি তৈলাক্ত খাবার একদম খেতে পারি না। গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেলে ঠিক হয়ে যাবে। মোম ক্লান্ত মুখে উত্তর দিল। দুপুরে খাবার খাওয়ার পর মোম যখন সবার সাথে বসেছিল তখন আচমকা পেট গুলিয়ে বমি চলে আসে। মোম তৎক্ষণাৎ মুখ চেপে দৌড়ে বাইরে এসে খোলা মাঠের এক জায়গায় গল গল করে বমি করে দেয়। মোমকে হন্তদন্ত হয়ে বাইরে যেতে দেখে আগুন তুরন্ত বউয়ের পিছু ছুটল। আকস্মিক বমি করতে দেখে আগুন ঘাবড়ে যায়। তড়িঘড়ি করে মোমের নিকট পৌঁছে ভরা মাঠের মধ্যে পাজা কোলে তুলে নিয়ে মেয়ে টিচার্সদের রেস্ট রুমে নিয়ে যায়। মাথাটা বুকে চেপে টিস্যু দিয়ে মুখটা মুছে দেয়। বোতল থেকে অল্প একটু পানি খাইয়ে দেয়। ফোনের বাতাসেও মোম ঘেমে একাকার। ফ্যানের বাতাসেও মোম ঘেমে একাকার। মুখশ্রীতে ক্লান্তি লেপ্টে রয়েছে। বউয়ের এই অবস্থা দেখে আগুনের বেগতিক অস্বাভাবিক ভাবান্তর। চিন্তায় বক্ষ কণ্ঠক ধরফর করতে লাগলো। ডাক্তার ডাকতে চাইলে মোম বাধা প্রদান করে। কিয়ৎকাল পর মোম নিজেকে একটু স্বাভাবিক সুস্থ মনে করলে আগুনকে জানায় সে ওয়াশরুমে যাবে। তখন আগুন ওকে ধরে ওয়াশরুমে নিয়ে আসে। মোমের কাঁধ জড়িয়ে ধরে শান্ত কণ্ঠে শুধালো। হেঁটে যেতে পারবে নাকি কোলে নিতে হবে? মোম পিটপিট করে তাকায়। মিহির স্বরে ঠোঁট উল্টে জবাব দেয়। পারবো। আর আপনি সবার সামনে তখন কোলে কেন নিয়েছিলেন? সবাই কেমন ড্যাব ড্যাব করে তাকিয়েছিল, আমার বুঝি লজ্জা করেনি? আগুন গম্ভীর কণ্ঠে জানায়। তোমার লজ্জা তোমার কাছে রাখো। আমার বউ অসুস্থ হয়ে পড়েছে আর তুমি আমাকে লোকলজ্জার ভয়ে হাত গুটিয়ে বসে থাকতে বলেছো? যদি সিরিয়াস কিছু হয়ে যেত লোকজন পারতো আমাকে আমার বউ সুস্থ সবল ফিরিয়ে দিতে? পারতো না। তাহলে আমি কেন তারা কি ভাবছি সেটা নিয়ে মাথা ঘামাবো? মোম হাঁ করে পলক্ষহীনভাবে চেয়ে আছে। সে কি বোঝাতে চাইল আর আগুন তার উল্টোটা বুঝে বসে আছে। স্বাভাবিকভাবে যা বোঝাতে চেয়েছে আগুন সেটা তিলকে তাল বানিয়ে ফেলেছে। বমি করায় মাথা ঘোরাচ্ছে। তাই মোম পাল্টা কিছু বলল না, নয়তো কয়েকটা কড়া কথা শুনিয়ে দিত। এই লোক সবসময় বাড়াবাড়ি করবে আর মোমকে লজ্জায় ফেলবে। এখন কিছু বললে সেটার সেটার প্রেক্ষিতে শত অযৌক্তিক কথাবার্তা খাড়া করে ছাড়বে। তার থেকে মৌনতা বজায় রাখা শ্রেয়তর। সূর্যের রক্তিম আভা ডুবে গিয়ে গোধূলি বেলা তখন দিন শেষ হতে শুরু করে এবং সন্ধ্যার আলো আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। তখন প্রকৃতি যেন নতুন এক জাদুতে রূপান্তরিত হয়। এই সময়টাতে চারপাশে এক অপূর্ব নীরবতা বিরাজ করে, যা মনকে শান্তি এবং প্রশান্তিতে ভরিয়ে তোলে। যদিও ঋতুভেদে আবহাওয়া সমান থাকে না, ভিন্নতা দেখা যায়। মোমের শরীর খারাপ হওয়ার দরুন আগুন বেশিক্ষণ কলেজে থাকেনি। বিকেলের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার মন মানসিকতা হয়ে ওঠেনি। মোম থাকতে চেয়েছিল, কিন্তু আগুন চোখ রাঙাতেই আর কিছু মুখ ফুটে বলতে পারেনি। অগত্যা আগুনের কথায় সম্মতি প্রকাশ করে কলেজ থেকে বেরিয়ে এসেছে। কলেজ থেকে বেরিয়ে আগুন কাছাকাছি হসপিটালে গিয়ে একজন মহিলা ডক্টরের কাছে মোমকে নিয়ে গিয়েছিল। মোম ডক্টর দেখাতে নিষেধ করেছিল, তবে আগুন তার কথা শুনেনি। মোমকে ভালোভাবে চেক করে বর্তমান কন্ডিশন দেখে ডক্টর বলেছেন প্রেশার লো, সেজন্য এমনটা হয়েছে। কিছুদিন রেস্ট নিলে আর স্বাস্থ্যকর খাবার খেলে ঠিক হয়ে যাবে। গাড়ির ভেতর সিটে মাথা এলিয়ে মোম গাল ফুলিয়ে চুপ করে বসে আছে। আগুন হাত বাড়িয়ে মোমের কপাল চেক করলো। তাপমাত্রা ঠিকঠাক। আগুন মনে মনে কিছুটা স্বস্তি পেল। মোমের হাতের উল্টো পিঠে চুমু দিয়ে অত্যন্ত শীতল গলায় ডাকলো। মোম। মোম নিশ্চুপ, কোনো হেলদোল নেই। আগুন চোখে আসে খানিকটা। শক্তপোক্ত এক হাত মোমের কোমল গালে ঠেকিয়ে শীতল গলায় প্রশ্ন করলো। বেশি খারাপ লাগছে? মোম ক্ষীণস্বরে হাওড়ালো। চিন্তা করবেন না, বমি করায় মাথাটা একটু ঘুরছে, এছাড়া কোনো খারাপ লাগছে না। আগুন শান্ত হতে পারল না। চিন্তা থেকেই যাচ্ছে তার। মোমের কপালে চুমু খেয়ে গাড়ি স্টার্ট দিল। ফ্ল্যাটে ফেরার রাস্তায় নাইমার হসপিটাল পড়ে। মূলত হসপিটাল পেরিয়ে আগুনকে কলেজ যেতে হয়। হসপিটালের কাছাকাছি আসতেই সে বৃদ্ধর দেখা মিলল, যাকে আগুন বৃদ্ধাশ্রমে থাকার ব্যবস্থা করে দিয়েছিল। আগুন গাড়ি পার্ক করে বৃদ্ধর কাছে আসলো। বৃদ্ধ হসপিটালের গেটের পাশে হাঁটু ভেঙে ধুলাবালির মধ্যে বসে আছে। মোম ভ্রু কুঁচকে তাকায়। পর মুহূর্তে সেও গাড়ি থেকে নেমে আগুনের পাশে এসে দাঁড়ায়। আগুন কোমর বাঁকিয়ে ঝুঁকে বৃদ্ধকে শুধায়। দাদু, আপনি এখানে কি করছেন? বৃদ্ধ চশমার ফাঁকে ঘোলাটে নয়নমণি দ্বারা আগুনের দিকে তাকিয়ে হেসে ফেলল। হাত নাড়িয়ে তাকে কাছে ডাকলেন। আগুন আর একটু বৃদ্ধর কাছে গেল।
বৃদ্ধ মৃদু স্বরে জানালেন। ছেলের বউ একটা দুর্ঘটনায় পঙ্গু হয়ে গিয়েছে, এই হাসপাতালে ভর্তি হয়েছে। বউয়ের মামা বড়লোক, তাই ভাগ্নিকে ভালো হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা করাচ্ছে। আমি এসেছি নাতনি নাতনিদের এক পলক দেখতে, সাথে বৌমাকে একবার দেখে যাব। বৌমা আমার মুখ দর্শন করতে চায় না, আমাকে হাসপাতালের ভেতর ঢুকতে দিচ্ছে না, সেই জন্য দুপুর হতে গেটের বাইরে বসে আছি। আগুন হতভম্ব হয়ে জানতে চাইল। তাই বলে এতক্ষণ ধরে বসে থাকবেন? কষ্ট হচ্ছে না? যাদের কাছে আপনার কোনো মূল্য নেই, কেন তাদের বিপদে বারবার ফিরে আসেন? বৃদ্ধ রক্ষী কটরে জমে থাকা নোনা জল গাল বেয়ে গড়িয়ে পড়ল। আগুন আলতো করে তা মুছে দিল। মাথা নাড়িয়ে কাঁদতে নিষেধ করল। তাদের কাছে আমার মূল্য না থাকলেও আমার কাছে তাদের মূল্য অনেক। তারা যতই অস্বীকার করুক, আমি তো তাদের অস্বীকার করতে পারি না দাদু ভাই। আমি তো ওদের বাবা, বলো। আগুন ফোঁস করে তপ্ত শ্বাস টেনে গমগমে গলায় বলল। এখানে আর কতক্ষণ বসে থাকবেন? চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। বৃদ্ধ যেতে রাজি হলো না। তার এক কথা, তিনি তাদেরকে একবার দেখে তবেই ফিরে যাবেন। আগুন আর জোর করল না। মোমকে দেখে বৃদ্ধ ঠোঁট প্রসারিত করে হেসে বললেন। ওটা কে রে দাদু ভাই, নাদবো নাকি? আগুন ফিচেল হেসে উত্তর দেয়। জি দাদু। বৃদ্ধ তাকাতেই মোম তার নিকট গেল। মোমের মাথায় হাত বুলিয়ে হাস্যোজ্জ্বল মুখে বৃদ্ধ বলে উঠলেন। ভারী মিষ্টি মেয়ে, দোয়া করি আমার দাদু ভাইয়ের শতকোটি সন্তানের জননী হও। মোম বিষম খেল। অধরের হাসি উবে গেল। চক্ষুদয় বড় বড় করে হতভম্বের ন্যায় ফ্যালফ্যাল করে চেয়ে থাকলো। আগুন ঠোঁট কামড়ে মিটিমিটি হাসলো। মোম প্রতিউত্তরে কিছু বলল না, শুষ্ক ঢোক গিলল। ভদ্রতা সূচক মেকি হাসি উপহার দিয়ে গাড়ির কাছে চলে যায়। আগুন বৃদ্ধর সঙ্গে আরও কিছুক্ষণ কথা বলে চলে আসে। গাড়িতে উঠতে যাবে, তখনই পেছন থেকে কেউ ডেকে ওঠে। আগুন ভ্রুকুচকে তাকায়। নাইমাকে দেখে পুরুষালী দৃঢ় চোয়াল আরও শক্ত হয়ে ওঠে। রাগে শরীর গিজগিজ করছে। হাত দুটো মুষ্টিবদ্ধ করে ফেলল। নাইমার অযাচিত আগমনে মোম ভয় পেয়ে যায়। আগুনের পেছনে দাঁড়িয়ে বাহু আঁকড়ে পৃষ্ঠের শার্ট খামচে ধরে। আগুন দাম্ভিকতার সহিত বুকে হাত গুছে সিনা টানটান হয়ে দাঁড়ায়। নাইমা ওদের কাছাকাছি এসে দাঁড়ালো। মোমকে একবার দেখে বলে উঠল। অল্প কিছু সময় হবে, আমি দুটো কথা বলে চলে যাব। আগুন দাঁতে দাঁত পিষে গম্ভীর কণ্ঠে জানালো। সেদিন তোর শিক্ষা হয়নি, তাই না? আবার এসেছিস তোর স্টুপিড মার্কা ড্রামা করতে। কোনো মেয়ে এতটা নির্লজ্জ ছ্যাচড়া হতে পারে সেটা তোকে না দেখলে বুঝতে পারতাম না। নাইমা মলিন হাসলো। ব্যথাতুর দৃষ্টিতে চেয়ে বলে। কথাটা বলেই চলে যাব। আগুন ভাবলেশহীন ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। নাইমা এগিয়ে গেল মোমের নিকট। মোম নিজেকে আগুনের সঙ্গে আরেকটু উঠিয়ে নিল। নাইমা অপরাধীর ন্যায় মাথা নিচু করে হাত জোর করে বলে ওঠে। আমাকে তুমি ক্ষমা করে দিও মোম। জানি আমি ক্ষমা পাওয়ার যোগ্য না, তবুও পারলে ক্ষমা করে দিও। একতরফা ভালোবাসে অন্ধ হয়ে তোমার সাথে যেটা করেছি তার জন্য আমি অনুতপ্ত। আগুন ভ্রুচিয়ে জিজ্ঞেস করে। মন থেকে ক্ষমা চাইছিস নাকি আবার কোনো কূটনৈতিক কাজ করার কথা ভাবছিস? নাইমা তাচ্ছিল্য হাসলো। চোখ দুটো ছলছল করে উঠল। এটাই তার পাওনা। সে কাজই এমন করেছে যার জন্য তাকে বিশ্বাস করার প্রশ্নই আসে না। মন থেকে চেয়েছি মোম, শুধু একবার বলো তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো। তুমি ক্ষমা না করলে আমি যে মরেও শান্তি পাবো না। মোম কারো কষ্ট দেখতে পারে না, নরম মনের মানুষও। সাইড থেকে অল্প মাথা বের করে ছোট করে উত্তর দিল। আপনি অনুতপ্ত, নিজের ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। বলে চুপ হয়ে গেল। আর কথা বাড়ালো না। আগুনের পিঠে মুখ গুজে দাঁড়িয়ে রইল। আগুন ভারীক্ষে নিঃশ্বাস ছেড়ে চওড়া গলায় বলল। মোম তোকে ক্ষমা করে দিলেও আমি তোকে এই জীবনে ক্ষমা করব না কখনো। নাইমা ব্যাকুলতা সমেত আহত চোখে তাকায়। নেত্রদয় জলে টইটম্বুর হয়ে গিয়েছে। অনিমেষ চেয়ে থাকলো ছুটন্ত গাড়ির দিকে। আগুনের 4 চাকাওয়ালা গাড়িটা সাই সাই করে ছুটে চোখের আড়াল হয়ে গেল। রাফি কলেজ থেকে কিছু একটা কাজে নাইমার হসপিটালে এসেছিল। গেটের বাইরে প্রতিমধ্যে আগুন আর নাইমাকে কথা বলতে দেখে সহসা দাঁড়িয়ে গেল। ওদের সকল কথাবার্তা শুনেছে রাফি। নাইমা তখনও একই জায়গায় ঠাই দাঁড়িয়ে রয়েছে। রাফি এগিয়ে যায়। নাইমার নিষ্পলক চাহনি পর্যবেক্ষণ করে কিছুটা চিৎকার করে বলে উঠল। ডাক্তার ম্যাডাম, কি খবর? নাইমার ধ্যান কাটল। নিজেকে সামলে চোরা চোখে রাফির দিকে দৃষ্টি তাক করল। রাফি হাসি মুখে তার পানে চেয়ে আছে। নাইমা মলিন চোখে চেয়ে শান্ত কণ্ঠে জবাব দিল। আছি মোটামুটি। এখানে দাঁড়িয়ে আছেন যে?
এমনি। দুজনের মধ্যে কিছুক্ষণ পিনপিনে নীরবতা বিরাজমান চলল। ভারিকি গলায় নাইমা বলল, থ্যাঙ্কস মিস্টার রাফি, কারণ? সেদিন আমাকে প্রোটেক্ট করার জন্য। রাফি ফিচেল হেসে বলল, মানুষ হিসেবে নিজের কর্তব্য পালন করেছিলাম মাত্র। আবারও দুজন মৌনতা পালন করলো। হঠাৎ রাফি মোহনীয়তা ঢেলে আবেগীয় গলায় বলে উঠল, অতীতের কথা ভেবে বর্তমানকে নষ্ট করার কোনো মানে হয় না। যা হয়ে গিয়েছে বলে নতুন করে নতুনভাবে জীবন শুরু করলে মন্দ হয় না। নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে স্বাভাবিক জীবনযাপন করা তো যেতেই পারে। আর সেই জীবনের তারপর রাফি জিভ ধারা ঠোঁট বিছিয়ে চোখ খিচে বন্ধ করে মৃদু স্বরে বলল, সেই জীবনের সঙ্গী হিসেবে আমাকে রাখলে কি খুব অন্যায় হবে? নাইমা শব্দ করে হেসে উঠল। মনে হচ্ছে রাফি কোনো জোকস বলেছে। হাসতে হাসতে তার চোখ হতে দুফোঁটা অশ্রু বিসর্জন হলো। হাসার মতো কিছু কি হয়েছে? নাইমা হাসা বন্ধ করলো না, বরং চওড়া হলো। সময় নিয়ে নিজেকে ধাতস্থ করে হতাশ কণ্ঠে জানালো, সেটা সম্ভব নয়। আপনি ভীষণ ভালো মনের একজন ভালো মানুষ। আপনি আমার মতো কাউকে নয়, বরং একজন ভালো মেয়ে ডিজার্ভ করেন। ডাক্তারি কাজে কিছুদিনের মধ্যেই আমি ইন্ডিয়া চলে যাচ্ছি, হসপিটাল থেকে পাঠাচ্ছে। আর আমি অন্য দেশে চলে যাবার চেষ্টায় আছি। পাসপোর্ট রেডি, এখন ভিসা আসলেই চলে যাব। সেখানে সারা জীবন থাকতে পারবো নাকি জানি না, তবে একবার গেলে বাংলাদেশে ফেরার আর কোনো ইচ্ছা নেই। যদি কোনো কারণে বাংলাদেশে ফিরে আসিও, সেটা খানিক সময়ের জন্য। চেনা পরিচয় মুখ বিবর মানুষদের সঙ্গে দেখা হবে নাকি তাও জানি না, তবে আমি খুব করে চাইবো যেন দেখা না হয়। রাফি অসহায় মুখভঙ্গিতে চেয়ে কাতর গলায় আকুতি ভরা মনে বলে, আপনি যেমন সব জেনে শুনে আমি আপনাকে তেমনভাবেই মেনে নেব ডাক্তার ম্যাডাম। জীবনকে একটা সুযোগ কি দেওয়া যায় না? নাইমার অকপটে জবাব। না। রাফি বলার মতো কথা খুঁজে পেল না। ভারাক্রান্ত গলায় টলমলে চোখে মুচকি হেসে নাইমা পুনরায় বলল, আমি আপনার যোগ্য না মিস্টার রাফি। আমার সঙ্গে নিজের জীবন জড়িয়ে দিন শেষে আপনাকে খালি হাতে ফিরতে হবে। কেননা আমি এখন আগুনকে ভালোবাসি। ও আমাকে ভালো না বাসলেও মৃত্যুর আগ পর্যন্ত আমি তাকে ভালোবেসে যাব। যদি সুযোগ পাই তাহলে মরণের পরও আমি ওকে ভালোবাসবো, ওকেই চাইবো। আপনি বলেছিলেন না জীবন কারোর জন্য থেমে থাকেন না, তাহলে সেটা আপনার জীবনে কেন প্রয়োগ করছেন না? প্রয়োগ করুন মিস্টার রাফি। আগুনের সাথে আমি যতটা সময় চলাফেরা করেছি, আড্ডা দিয়েছি, ঘোরাঘুরি করেছি, কথা বলেছি, তার 10 ভাগের 1 ভাগও আমার আপনার সঙ্গে কাটানো হয়নি, কথা হয়নি। একসাথে এতটা সময় পার করেছি, তাই আগুনের প্রতি আমার টান ছিল অনেক। সেই টান এখনও আছে আর সারা জীবন থাকবে। কিন্তু আমার প্রতি আপনার যেটা আছে সেটা খানিকক্ষণের মোহ। হয়তো আপনার ভালোবাসা সত্যি, তবে যেহেতু আমার আপনার যোগাযোগ সাময়িক সময়ের জন্য ছিল, তাই আপনি নিজেকে খুব সহজেই সামলে নিতে পারবেন। নতুন কাউকে জীবনে ঠাঁই দিয়ে নতুনভাবে জীবন শুরু করতে পারবেন। আমাকে ভুলে যাওয়া সহজ হবে। তাছাড়া আমার মতন আপনার ভালোবাসাটাও একতরফা ছিল। আমার আশায় বসে থাকবেন না প্লিজ। ভালো মেয়ে দেখে বিয়ে করে জীবন গুছিয়ে নিয়েন। আমার পক্ষে আগুনকে ভুলে যাওয়া সম্ভব না। আগুনের জায়গায় আমি অন্য কাউকে কল্পনাতেও ভাবতে পারি না। সেখানে কারো সাথে জীবনে সুতা কিভাবে বাঁধবো? মন না চাইলে, মনে মিল না থাকলে ঘর বাঁধা যায় না। আমার কথায় কষ্ট পেলে সরি। আমাদের আবার দেখা হতেও পারে, আবার নাও হতে পারে। ভালো থাকবেন, আসছি। কথার ইতি টেনে পেছন ফিরে নাইমা পা বাড়ালো তার নিজ গন্তব্যে। সে এখন নিজের মতো করে আগুনের না পাওয়া ভালোবাসার স্মৃতি আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করবে। অমায়িক ধোঁয়াশায় জড়ানো নিকোষ কালো এই ধরনীতে তার অস্তিত্ব খুঁজে বেড়াবে। হাতের করুণ ভাগ্য রেখা তার শূন্যের কোঠায়, তবুও সে থামবে না। ভিনদেশে পাড়ি জমিয়ে শান্তিপূর্ণ নিঃশ্বাস ত্যাগ করার জন্য এই সংগ্রাম চালিয়ে যাবে। কিন্তু আজও কি স্বস্তির প্রশান্তিদায়ক নিঃশ্বাস ছাড়ার সুযোগ হবে তার? রাফি ভাঙ্গা হৃদয় নিশ্চুপ হয়ে নিষ্পলক চেয়ে রইল নাইমার প্রস্থানের দিকে। বক্ষস্থলে চিনচিনে শুকনো ব্যথা অনুভব করল। প্রকট দৃষ্টিতে উন্মুক্ত নীলিমাতে চোখ বুলিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল।
বর্তমান গুমোট বাতাবরণ আবহাওয়ায় অল্প স্বল্প শীত শীত ভাব। এই স্বল্পতা ঠান্ডা ভোর সকালে অনুভব করা যায়। দুপুর সময়টা আসতেই সেটা থাকে না। ভ্যাপসা গরমের সময় শুরু হয়ে যায় তখন। সূর্য সূর্য থেকে যে বিকিরণ প্রক্রিয়ায় ধরণীভূত তাপ আসে, সেই তাপ জড় মাধ্যমের সাহায্য ছাড়াই উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে সঞ্চারিত হয়। দিনের আলো ফোটার আগে ভোর পাখিগুলো নিঃস্বরে আপন ছন্দে গলা ছেড়ে কলকলিয়ে গান গাইতে গাইতে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে। ভোর প্রকৃতিতে বৃক্ষলতা সতেজতা ঘেরা থাকে। বিন্দু বিন্দু জলকণারা উকি দেয় সেথায়। চনমনে চিত্তে উজ্জ্বল হয়ে ওঠে ধরিত্রী। টয়রা কাপড়ের তৈরি ডিজাইন করা হলদেটে মাখন রাঙা জানালার পর্দা ভেদ করে সূর্যের শুকনো আলোক রশ্মি কিরণ রুমে প্রবেশ করছে। মৃদু হাওয়ায় উড়ছে রঙিন পর্দা। ঝলমলিয়ে উঠছে কক্ষের বিশেষ ধরনের পাথরের কারুকার্য শোভিত বেশ কিছু ফার্নিচার। বাইরের মৃদু আলোকিত রশ্মি মোমের চোখে পড়তেই কপাল কুঁচকে ফেলল সে। আর মোড়া ভেঙে উঠতে যাবে তক্ষুনি নিজের উপর ভারী কোনো অস্তিত্ব অনুভব করলো। পিটপিট করে চোখ খুলে নজর রাখল সেথায়। আগুনের স্নিগ্ধতায় ভরপুর বাচ্চামো মুখমণ্ডল ভেসে উঠল চক্ষুদ্বয়ের সম্মুখে। শোল প্রান্ত গোটানো তার এলোমেলো চুলে, ঠোঁটজোড়া নিভৃত্তে কিঞ্চিত বেঁকে রয়েছে। মোমের অনাবৃত দেহের বক্ষ ভাঁজে মুখ লুকিয়ে পরম শান্তিতে ঘুমিয়ে আছে। লোকটার ভারিক্ষি তপ্ত নিঃশ্বাস মোমের গলায় পড়ছে। সাপের মতো শক্ত করে পেঁচিয়ে নিজের সঙ্গে আষ্টেপৃষ্টে জড়িয়ে রেখেছে। মোমের পেলো হাত গুজে দিল ব্যক্তিগত পুরুষটির চুলের ভাঁজে। আলতো করে টেনে নিল তা। বুকের সঙ্গে গাল লাগায় ঠোঁটজোড়া চোখা হয়ে আছে। দেখতে অনেকটা পাখির ঠোঁটের মতো লাগছে। মোম পদ্মকুড়ির ন্যায় ঠোঁট মেলে এক পেশে হাসল। মিহি কণ্ঠে ডাকল, মাস্টারমশাই উঠুন, বেলা গড়ালো যে। আগুনের ঘুম ঘুম নিষ্প্রভ ক্ষীণ জবাব। কোমলমতি, ঘুম পাচ্ছে, ঘুমাতে দাও। আগুন মৃদু গুঙ্গিয়ে নড়ে চড়ে পুনরায় ঘুমানোর প্রস্তুতি নেই। মোমের হাসি পেল। হাতের আঙ্গুলি দ্বারা আগুনের কানের মধ্যে সুরসুরি দিল। লাভ হলো না। পিঠে গলায় দিল। একই অবস্থা, কোনো হেলদোল নেই। মোমের মনটা খারাপ হয়ে গেল। এই লোকের সুরসুরি নেই নাকি? মোমকে এমন ছোঁয়া দিলে এতক্ষণে তার অবস্থা বেগতিক অস্বাভাবিক হয়ে যেত। মোম ঠেলে আগুনকে সরিয়ে দিতে চাইল, তবে তার চুনোপুটি হস্তে সেটা সম্ভব হলো না। নিজেও নড়তে পারছে না। আগুন তার ভারী শরীরের অর্ধেক ভার মোমের উপর দিয়ে রেখেছে। মোম ঠোঁট উল্টে হালকা চেঁচিয়ে বলে ওঠে, উঠুন বলছি, এত সকাল পর্যন্ত পড়ে পড়ে ঘুমানো মোটেই উচিত নয়। আগুন বিরক্ত হলো। ঘুম কেটে গিয়েছে। আজকে তার কলেজে যেতে হবে না। ছুটি পেয়েছে, তাহলে এত তাড়াতাড়ি ওঠার কী প্রয়োজন? মেজাজ খারাপ হলো। সজোরে মোমের গ্রীবায় শুকনো দাঁতের শক্তি প্রয়োগ করলো। ব্যথায় কুকড়ে গেল মেয়েটা। ক্ষীণ স্বরে ব্যথাতুর আওয়াজ তুলল। এতে আগুনের কোনো ভাবান্তর ঘটল না। ভাবলেশহীন ভঙ্গিতে রইল। মোম দুম করে আগুনের উন্মুক্ত পিঠে আঙ্গুল মুষ্টি করে বদ্ধ কিল বসিয়ে দিল। আগুন চকচকে দন্তপাটি বের করে হেসে ফেলল। মোম কি তাকে সত্যি মেরেছে? আগুনের বিশ্বাস হচ্ছে না। মনে হয়েছে কোনো নরম তুলতুলে জিনিস পিঠের উপর পড়েছে। আগুন সন্তর্পণে বাড়িসে শুয়ে পড়ল। মোমকে বলিষ্ঠ হাতে পিষ্টন করে নিজের উপর নিয়ে নিল। কপালে চুমো খেলো দৃঢ়তা সমেত। মুখের উপরে আসা চুলগুলো কানের পিঠে গুঁজে দিয়ে ঘুম চালানো মাদকতা গলায় বলল, বেশি সকাল তো হয়নি, সবে ভোরের আলো ফুটেছে, এখন উঠে কি করবে? মোম বিরতিহীনভাবে অন্যদিকে চেয়ে ফ্যাচ ফ্যাচ স্বরে আওড়ালো, নাস্তা বানাতে হবে না? তাছাড়া ভোর সকালে ঘুম থেকে উঠতে হয়, দেরি করা ঠিক না। মোমের গালে নাক ঘষে আগুন নিরেট স্বরে বলে, বাসায় তো আর কেউ নেই যে তুমি ব্রেকফাস্ট না বানালে তারা খেতে পারবে না। দরকার হলে হোটেল থেকে নিয়ে আসবো। তবু তুমি এখন উঠতে পারবে না। আমি উঠতে দেব না। আমার সাথে লেপ্টে শুয়ে থাকতে হবে। মোম মুখ ছামটি মারল। আগুন ভ্রুযুগল কুচকে ফেলল। বিষয়টা ভালো লাগলো না। চোয়াল ধরে চার জোড়া ওষ্ঠপুট একত্রে মিলিত করে দিল। আকস্মিক আক্রমণে মোম চক্ষুদ্বয় বড় বড় করে তাকালো। আগুনের লাগামহীন বেলেল্লাপনা আচরণে বাধ্য হয়ে সঙ্গ দিল। সময় নিয়ে মোমের অধর ছাড়ল। মোমের গলায় আলতো কামড় দিয়ে ঠোঁটজোড়া সেথায় চেপে ধরে গুরু গম্ভীর স্বরে বলে ওঠে, আমাকে নিয়ে তোমার কোনো অভিযোগ আছে মোম? মোম মাথা তুলে তাকায়। অবুঝ গলায় প্রশ্ন করল, আপনি ঠিক কি বলতে চাইছেন?
আগুন রাশবাড়ি কণ্ঠে জানালো। মানে আমাকে নিয়ে তোমার কোনো সমস্যা হচ্ছে কি না? আমার কাছে তুমি নিজেকে সুখী মনে করছো কি না এসব জানতে চাইছি। রক্ত জবা অধর প্রসারিত করে মোম কিঞ্চিত মুচকি হাসল। নির্দ্বিধায় গালে কোমল এক হাত রেখে আগুনের নাকে টুপ করে একটা চুমো খেলো। ঘন পাপড়িযুক্ত নয়ল যুগল অল্প সংকুচিত করে দৃষ্টিতে দৃষ্টি মেলালো। পাতলা অধর নেড়ে নেড়ে উচ্ছ্বসিত কণ্ঠে জবাব দিল। আপনার মতো স্বামী পেয়ে যেই মেয়ে বলবে সে সুখ খুঁজে পায়নি, তাহলে আমি মনে করি পৃথিবীতে আর কোনো নারী তার স্বামীর কাছে সুখী হতে পারবে না। আগুন তৃপ্তিদায়ক প্রশান্তের নিঃশ্বাস ত্যাগ করলো। মোমকে আরো শক্ত করে নিজের সঙ্গে মিশিয়ে উৎফুল্লতা স্বরূপ ভরাট গলায় বলল। তোমার মতো নরম মনের নরম স্বভাবের জীবন সঙ্গিনী পেয়ে আমি তার চেয়েও বেশি খুশি। আমার কোমলমতি সব সময় এভাবেই লুকিয়ে রাখবো আমার বক্ষ পিঞ্জিরায়। এই জায়গাটা একান্তই তোমার জন্য বরাদ্দকৃত। তুমি ছাড়া অন্য কারো প্রবেশ সারা জীবনের জন্য নিষিদ্ধ। সহনশীল উষ্ণ গরমের দুপুর, প্রকৃতির এক উজ্জ্বল এবং তপ্ত সময়, যেখানে সূর্যের তীব্র রশ্মি মাটি ও আকাশে এক অন্যরকম উষ্ণতা ছড়িয়ে দেয়। এই সময়টা যেন এক নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে, যেখানে প্রকৃতি তার সর্বাত্মক রূপে উপস্থিত থাকে। শীতল বাতাসে যদিও গরমের ছোঁয়া দেয়, তবুও তা এক অদ্ভুত প্রশান্তি আনে। তবে চৈত্রের সময়টাতে কাঁচা মরিচ, শসা ও তরমুজের মতো মৌসুমি ফলের বিক্রি শুরু হয়ে যায়, আর এগুলোর তাজা গন্ধ ভাসতে থাকে বাতাসে। ভর দুপুরে আনিকার কলেজের গেটের সম্মুখে গাড়ির সঙ্গে হেলান দিয়ে পা আড়াআড়িভাবে রেখে দাঁড়িয়ে রয়েছে আইমান। ভ্রু কুচকে ঠোঁট জোড়া চোখা করে ফোন টিপছে আর বারবার গেটের দিকে নজর বোলাচ্ছে। সে কখন থেকে রাস্তায় দাঁড়িয়ে আনিকার জন্য অপেক্ষা করছে। অবশ্য দোষ আইমানের, এত তাড়াতাড়ি কেন এসেছে? আনিকা বলেছে বিকাল 3টার সময় আসতে, কিন্তু আইমান 1:30টায় চলে এসেছে। বিরক্তিতে নাকমুখ বিকৃত করে রেখেছে। ফর্সা মুখশ্রী লাল হয়ে গিয়েছে সূর্যের রোশনাইতে। অপেক্ষার প্রহরের সমাপ্তি ঘটিয়ে অবশেষে আগমন ঘটল আনিকার। হাঁপাতে হাঁপাতে আইমানের সামনে এসে দাঁড়ায়। দৌড়ে আসায় হয়রান হয়ে গিয়েছে। আইমান পকেট থেকে সুতির রুমাল বের করে। আনিকার শ্যামলাটে মুখশ্রীতে জমা হওয়া বিন্দু বিন্দু ঘামে ক্ষুদ্র ফোঁটা মুছে দিচ্ছে। আইমান শান্ত কণ্ঠে শোধালো। এত দেরি হলো কেন? আনিকা ব্যাগের সাইড থেকে পানির বোতল বের করে ঢকঢক করে পানি খেয়ে নিল। লম্বা শ্বাস টেনে জানায়। স্যার ক্লাস থেকে বের হচ্ছিল না, তিনি বের না হলে কিভাবে আসি বলুন? আচ্ছা। বিরক্ত হয়েছিলেন? আইমান পাল্টা প্রশ্ন করল। নিজের উপর কেউ বিরক্ত হয়? আনিকা অবাক হয়ে ভাবুকতা সমেত ফ্যাল করে তাকায়। আইমান একই ভঙ্গিতে ফের বলে ওঠে। তোমার উপর বিরক্ত হওয়া মানে তো নিজের উপর বিরক্ত হওয়া। তুমি তো আমার অর্ধাঙ্গিনী, অর্ধেক অঙ্গ আমার। নিজের উপর কিভাবে বিরক্ত হই বলো? আনিকা সন্দেহী গলায় ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করে। আপনার মুখের ভঙ্গিতে বিরক্তিকর আওয়াজ স্পষ্ট। আইমান ফিচেল হাসল। আনিকার গাল টিপে নরম কণ্ঠে বলল। আমি মূলত নিজের উপর বিরক্ত ছিলাম। তুমি নিষেধ করা সত্ত্বেও জলদি চলে এসেছিলাম। তবে তোমার মায়াবী মুখশ্রী দেখে এখন বিরক্তিকর ভাবটা চলে গিয়েছে। আনিকা চক্ষু হাসল। নিজ ইচ্ছায় আইমানের আঙ্গুলের ফাঁকে নিজের চিকন চিকন আঙ্গুল গুছে গভীর স্বরে অধর প্রসারিত করে বলল। ভালোবাসতে সবাই পারে, কিন্তু ভালোবেসে অপেক্ষা করতে সবাই পারে না। আইমান আনিকার চোখে চোখ রাখল। নজরে নজর মিলিয়ে ধীর চিত্তে আবেগময় গলায় বলে ওঠে। আমি পারি। আনিকা কটাক্ষ করে বলে। হ্যাঁ, সেটা কতখানি সত্যি তা তো দেখতেই পারছি। আইমান ভ্রুকুচকে জানতে চাইল। তুমি কি আমায় ইনডিরেক্টলি অপমান করলে? অপমান কেন করব? তোমার কথা শুনে মনে হচ্ছে। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করবেন নাকি বাড়িতে ফিরবেন? আমি না, তুমি শুরু করেছো। আনিকা ভাবলেশহীনভাবে জবাব দিল। কে শুরু করেছে বোঝাই যাচ্ছে। চলুন কথা না বাড়িয়ে বাড়ি ফেরা যাক। আনিকাকে বাড়িতে পৌঁছে দিয়ে আইমান নিজ বাড়িতে ফিরে যায়নি। শ্বশুর বাড়িতে থেকে গিয়েছে, আর আজকে এখানে থাকবে বলেই মনস্থির করেছে। সানাউল্লাহ কিছু বলেননি, বরং তিনি খুশি হয়েছেন। কিন্তু আনিকা খুশি হতে পারছে না। তার বুকের ভেতর ধকধক করছে। কারেন্টের শক খাওয়া মানুষের মতো হাত পা কাঁপাকাঁপি করছে। আইমান বাড়িতে থাকলে ওকে জ্বালিয়ে মারবে। আল্লাহ মালুম কত উল্টোপাল্টা কাজ করে বসবে কে জানে। ভাবতেই আনিকার মুখভঙ্গি কাদো কাদো হয়ে গেল। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বিছানায় গায়ে দিয়ে দিয়েছে আইমান। হাত দুটো মাথার পেছনে দিয়ে গলা উঁচিয়ে দরজায়
নজর বুলিয়ে রেখেছে আনিকা আসছে কিনা। হাত দুটো মাথার পেছনে দিয়ে গলা উঁচিয়ে দরজায় নজর বুলিয়ে দেখছে আনিকা আসছে কিনা। মাঝে মাঝে আনিকার সাথে শ্বশুর বাড়ি এসে রাত্রি যাপন করত। সেই সুবাদে এখানে আইমানের বেশ কিছু কাপড় চোপড় রয়েছে, তাই ফ্রেশ হয়ে পোশাক চেঞ্জ করে কী পরবে ভাবতে পারিনি। অনেকটা সময় পর আনিকা তাই ফ্রেশ হয়ে পোশাক চেঞ্জ করে কী পরবে ভাবতে হয়নি। অনেকটা সময় পর আনিকা বেডরুমে পা রাখলো। দরজা আটকে বিছানায় আসতেই কপালে শুকনো ভাঁজ পড়ল। আইমান পাতলা কাঁথা দিয়ে আপাত মস্তক ঢেকে শুয়ে আছে। আনিকা পাত্তা দিল না। ভেঙচি কেটে ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে আসলো। মাথা হতে ক্লিপ খুলে ফেললো। ঘন কালো কেশগুলো মুহূর্তেই পিঠ জুড়ে ছড়িয়ে পড়ল। বিছানায় এসে বসলো। ক্লান্ত লাগছে, রেস্ট নেওয়া প্রয়োজন। আইমানের পাশে শুবে কি শুবে না সেটাই ভাবছে। আকাশ কুসুম কল্পনা করে ঠোঁটে ঠোঁট চেপে আইমানের মুখ হতে কাঁথাটা একটু সরিয়ে এসে ঘুমিয়ে পড়েছে কিনা চেক করলো। আইমানের চোখের পাতা কিঞ্চিত নড়বড় করছে। ঘুমিয়ে গিয়েছে নাকি ঘুমায়নি বোঝা মুশকিল। আনিকা ঠোঁট বাঁকিয়ে উঠে যেতে চাইলে তার আগে আইমান খপ করে আনিকার বাহু চেপে কাঁথার ভেতরে ঢুকিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। আনিকা হকচকিয়ে যায়। পেছন ফিরতে চাইলেও পারল না। আইমানের বুকের সঙ্গে তার পৃষ্ঠদেশ স্যাঁতস্যাঁতে মাটির ন্যায় মিশে আছে। পেটের উপর আইমানের হাতের বিচরণ। আনিকার লজ্জা লাগছে, হাঁসফাঁস বিমূল অনুভূতি হচ্ছে। কোনঠায় লজ্জাবতী প্রজাপতিরা উড়ে বেড়াচ্ছে। ছোটার জন্য প্রচণ্ডতায় ছটফট করছে। ঘাড়ে আইমানের পুরুষালী গরম তপ্ত নিঃশ্বাস আশ্রে পড়তেই ছটফটানি নিমিষে কনকনে শীতের মতো কাঁপাকাঁপিতে রূপ নেয়। আনিকার ব্যাকুলতা বুঝতে পেরে আইমান মিটিমিটি হাসল। উষ্ণ উষ্টপুট এগিয়ে আনিকার ঘাড়ে চুমু দিয়ে হিসিয়ে আইমান বলে, তিরিং বিরিং করছো কেন? একদণ্ড স্থির হয়ে থাকা যায় না? স্যার ছাড়ুন। ছাড়ার জন্য ধরেছি নাকি? আপনি না ঘুমাচ্ছিলেন? কে বলল? দেখে মনে হয়েছিল। আনিকার কানের পিঠে খোঁচা খোঁচা দাড়িযুক্ত নাক মুখ খসল আইমান। আনিকা বক্ষ গহ্বরে টিপটিপ করছে করতাল। উৎকণ্ঠিত নিষিদ্ধ স্থবির দমিয়ে রাখা কষ্টদায়ক হয়ে পড়েছে। শক্তি প্রয়োগ করে কিছুটা শরীর চাকিয়ে আইমানের বুকের ভেতর ঢুকে গেল। খামচে ধরল আইমানের কাঁধের টি শার্ট। আইমান মৃদু হাসল। অনুভূতির জোয়ার প্রগাঢ়তা করতে আনিকার ঘাড়ে মুখ ডুবিয়ে উদরে শীতল হাতের পরশ দিল। সর্বাঙ্গে হুঙ্কার দিয়ে শিউরে উঠল নাজুক মেয়েটা। আনিকার ঘন ঘন রুদ্ধশ্বাস অনুসন্ধানের তোপে মেয়েলি বক্ষ বিভাজন ওঠানামা করছে, যা আইমানের উষ্ণ বুকের সঙ্গে মিশে রয়েছে। আনিকাকে জ্বালাতে গিয়ে আইমান নিজেই বেসামালে বুঁদ হয়ে নিয়ন্ত্রণ হারালো। মনোগহীনে সংকীর্ণ গণ্ডের ইচ্ছাগুলো মাথাচাড়া দিয়ে উঠল। সুখকর অনুভূতির দাবানল মুহূর্তেই খেয়ে হারিয়ে বসল। চোখ খিচে বন্ধ করে বুকের মধ্যে থরথর করে কেঁপে যাচ্ছে আনিকার পাতলা গরনের শরীর। এতে যেন আইমান আরও বেসামাল উৎপীড়নের ইচ্ছায় ডুবে গেল। চেয়েও নিজের উদ্দীপনা দমিয়ে রাখতে পারছে না। সময় নিল কিছুটা। শুনল তার নিজ হৃদয়ের কথা। ঝটকা মেরে আনিকাকে বুক থেকে সরিয়ে দিল। অপেক্ষা করল না। পিছনে হাত নিয়ে আনিকার জামার ফিতা একটানে খুলে ফেলল। আনিকার সম্ভূতি ফিরল। নিগুড় চাউনিতে চমকে উঠল নাজুক মেয়েটা। আইমানের মুখ বিবর গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করল। ছেলেটা কেমন উন্মাদের ন্যায় আচরণ করছে। সে কি করছে আজও তার খেয়াল আছে নাকি কে জানে। আনিকার কাঁধ থেকে জামার হাতে নামিয়ে সেথায় উষ্ণ ঠোঁট চেপে ধরে আইমান। আনিকা চুল খামচে ধরে আইমানের কানের নিকট মুখ নিয়ে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, নিজেকে সংযত করুন, এসব ঠিক না। অস্পষ্ট শব্দগুলো আইমানের কর্ণগোচর হলো বটে। পৃষ্ঠদেশে ঠোঁট ছোঁয়াতে ছোঁয়াতে নেশাক্ত কণ্ঠে আবেগময় অনুরাগে আবদার ছুড়ল, সব কিছু ঠিক। আমরা স্বামী স্ত্রী। আনিকা প্লিজ বাধা দিও না। আমার এখন তোমাকে চাই, আটকিও না আমায়। নিদারুণ ভঙ্গুর আকুলতা বাক্যে আনিকা পাল্টা কিছু বলতে পারল না। শ্বাসনালী যেন কোনো অদৃশ্য বাঁধনে বেষ্টনী দ্বারা আবদ্ধ হয়ে রয়েছে। আইমানের ছোঁয়ায় তার মেয়েলি তনুমন শরীরের আগ্রহী হতে রাজি। আনিকা উৎকণ্ঠিত পিল্লব হাতে আইমানের পিঠ আঁকড়ে ধরে নির্বিঘ্নে সাই জানালো সর্বনাশ সুমধুর আহ্বানে। আনিকার সম্মতি পেতেই আইমান আরও বেপরোয়া হলো। ব্যস্ত হস্তে আনিকার জামা খুলে ফেলল। তিত্তির করে কেঁপে ওঠা আনিকার ওষ্ঠদ্বয় নিজের ওষ্ঠের ভাঁজে নিয়ে নিল। কোমরে চাপ প্রয়োগ করে নিজের উন্মুক্ত শরীরের সঙ্গে গভীর চাপ
কোমরে চাপ প্রয়োগ করে নিজের উন্মুক্ত শরীরের সঙ্গে গভীরভাবে মিশিয়ে প্রেম নিবেদন করতে ব্যস্ত হয়ে পড়ল। আইমানের মাতাল করা প্রতিটি চুম্বনে খেয়ে হারিয়ে বসলো আনিকা। তারা একে অপরের হৃদয়ের সীমানা অতিক্রম করতে লাগলো। বিকালের মধ্যভাগ সময়ে নিস্তব্ধতা কক্ষে প্রেমের এই সফর যেন দুই নাদান চড়ুইয়ের আলিঙ্গনে আরো রঙিন হয়ে উঠল। ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে জীবন থেকে 2 বছর পেরিয়ে গিয়েছে। 2 বছরে বদলে গিয়েছে অনেক কিছু। সময় সদা বহমান, কোনো শক্তি পারে না সময়কে ধরে রাখতে। হারিয়ে যাওয়া সব সম্পত্তি পুনরুদ্ধার করা সম্ভব, কিন্তু গত হয়ে যাওয়া সময়কে ফিরে পাওয়ার কোনো উপায় নেই। অন্ধকার না থাকলে আলোর যেমন কোনো মূল্য নেই, তেমনি অমঙ্গল না থাকলে মঙ্গলেরও কোনো অস্তিত্ব থাকতো না। সুখ দুঃখ, আলো অন্ধকার, মঙ্গল অমঙ্গল, এরা প্রত্যেকেই যেন একই বস্তুর এপিট ওপিট মাত্র। যেখানে অমঙ্গলের সূচনা সেখানেই মঙ্গলের আবির্ভাব। দুয়ের সংমিশ্রণে গড়ে ওঠে মানব জীবন। প্রকৃতির নিয়মে এ ধারা অব্যাহত প্রতিটি মানুষের জীবনে। আইমান অনার্স কমপ্লিট করে পড়াশোনার পাশাপাশি বাবার ব্যবসায়ী কাজে সাহায্য করছে। ময়ূরী কোর্স কমপ্লিট করে এখন চাকরির জন্য ইন্টারভিউ দিবে। আনিকা অনার্সে ভর্তি হয়েছে। ইন্টার শেষ করার পর থেকে শ্বশুরবাড়ি থাকে, অনুষ্ঠান ছাড়াই থাকে, সে ইচ্ছাকৃত থাকতে চায়নি। সবই আইমানের পাগলামোর জন্য। আইমানের এক কথা, আনিকার পরীক্ষা শেষ, তাই আইমানের সাথে শ্বশুরবাড়ি থাকতে হবে। রাশেদ বলেছেন আগে অনুষ্ঠান হোক, তারপর থেকে আনিকা এখানে থাকবে। আইমান মানতে নারাজ, বউকে কোনো মতেই বাবার বাড়ি রাখবে না। এ নিয়ে রাশেদ আইমানকে অনেক বকাঝকা করেছেন, তবে তাতে খুব বেশি লাভ হয়নি। আইমান রেগে মুখ ফসকে বলে ফেলেছিল, বিয়ে করেছি কি বউ ছাড়া থাকতে? আমার বউ আমার সঙ্গেই থাকবে। প্রতি উত্তরে রাশেদ পাল্টা বলার মতো কথা খুঁজে পাননি। মোম আগের তুলনায় অনেক ম্যাচিওর হয়ে গিয়েছে।